আসসালামু আলাইকুম। সবকিছু দেখা যায় শোনা যায় কিনা একটু কমেন্ট করে দ্রুত জানাবেন। আজকে আমরা আমাদের ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস করব। সবকিছু দেখা যায় শোনা যায় কিনা একটু ক্লিয়ার। একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আজকে আমরা এমসিকিউ আকারে প্রশ্নগুলো প্র্যাকটিস করব, তাহলে আমাদের একটা ধারণা চলে আসবে যে কি ধরনের এমসিকিউ আমাদের পরীক্ষাতে আসতে পারে। তো চলুন শুরু করা যাক। যারা যারা লাইভটাতে যুক্ত আছেন কাইন্ডলি তারা পার্সোনাল টাইম লাইনে শেয়ার করে দিবেন আর একটু কমেন্ট করে জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তাহলে আমি শুরু করব। দেখেন এখানে একটা প্রশ্ন লিখেছি যে নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়। প্লাজমা প্রোটিন নয়, এখানে অপশনে লিখেছি টাইরোসিন, ফিব্রিনোজেন, প্রোথম্বিন এবং অ্যালবুমিন। এই প্লাজমা প্রোটিন নয়, সেটা আগে আমাদের জানতে হবে যে কোনগুলো প্লাজমা প্রোটিন। তাহলে সেটা আমরা কিভাবে মনে রাখবো? একটা সূত্রের মাধ্যমে মনে রাখবো, GPA5 এই সূত্রের মাধ্যমে আমরা প্লাজমা প্রোটিনটা মনে রাখবো যে কোনগুলো প্লাজমা প্রোটিন। ঠিক আছে, সেগুলো আমরা মনে রাখবো। সাব্বির মুন্সি লিখেছেন যে এডি প্রথমটা ঠিক আছে, কিন্তু নিচেরটা আরো একবার ভেবে বলেন যে কোনটা হবে। নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা, এটা আরেকবার ভেবে বলেন যে এটার উত্তর কি হবে। তাহলে জিপিএ দিয়ে আমরা মনে রাখতে পারি, জি দিয়ে গ্লোবিউলিন, গ্লোবিউলিন। পি দিয়ে আসবে প্রোথম্বিন, এ থেকে আসবে অ্যালবুমিন এবং এফ থেকে আসবে ফিব্রিনোজেন। তো এই চারটা হচ্ছে কি প্লাজমা প্রোটিন, এই চারটা হচ্ছে প্লাজমা প্রোটিন। তাহলে আমাদের এখানে অপশনে কি কি আছে? টাইরোসিন, ফিব্রিনোজেন, প্রোথম্বিন, অ্যালবুমিন। তাহলে এখানে আমরা সহজেই বুঝতে পারছি যে টাইরোসিনটা হবে এটার উত্তর, যে প্লাজমা প্রোটিন নয়। ঠিক আছে, এরপরে নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা, এটা কি হবে? অদানাদার শ্বেত রক্তকণিকা, এটা সাব্বির মুন্সি এটা ঠিক করে বলেন যে এটা কি হবে। তাহলে আমি প্রথম প্রশ্নটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এই যে শ্বেত রক্তকণিকা রক্তকণিকাটা সম্পর্কে আগে আমরা একটু জেনে আসি। আরবিসি, ডাব্লিউবিসি, আরেকটা হচ্ছে প্লাটিলেটস। ঠিক আছে, তা এই আরবিসি বা লোহিত রক্তকণিকাকে আমরা কি বলতে পারি? এরিথ্রোসাইট বলতে পারি, বলি এরিথ্রোসাইট। তারপরে হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকাকে লিউকোসাইট, আর এটা হচ্ছে থ্রোম্বোসাইট। প্লাটিলেট বা অনুচক্রিকাকে বলি থ্রোম্বোসাইট। এখন এই এরিথ্রোসাইট লোহিত রক্তকণিকার কাজটা কি? এটা অক্সিজেন পরিবহন করে। লোহিত রক্তকণিকা, এটার মধ্যে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে এটার রং লাল হয়। এখন এগুলো তো আমরা সবাই জানি। এখন আরবিসি এর সংখ্যা 65 লাখের বেশি হলে, 65 লাখের বেশি যদি হয়, তখন এটাকে আমরা কি বলি? তখন এটাকে আমরা বলি পলিসাইথেমিয়া। এই প্রত্যেকটা অংশই কিন্তু আপনাদের এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
65 লাখের বেশি যদি হয় আরবিসি এর সংখ্যা, অর্থাৎ লোহিত রক্তকণিকার সংখ্যা যদি 65 লক্ষের বেশি হয় তখন সেটাকে আমরা বলি পলিসাইথেমিয়া। আর যদি 50 লক্ষের 25% কম হয়, 50 এই আরবিসি 50 লক্ষের 25% যদি কম হয় তখন এটাকে আমরা বলি কি অ্যানিমিয়া। অ্যানিমিয়া। ভালো করে খেয়াল করুন যে এখানে কি বলছি, আরবিসি লোহিত রক্তকণিকাকে আমরা এরিথ্রোসাইট হিসাবেও চিনি। আরবিসি এর সংখ্যা যদি 65 লক্ষের বেশি হয় তখন তাকে আমরা কি বলি পলিসাইথেমিয়া। আর 50 লক্ষের মানে আরবিসি এর সংখ্যা 50 লক্ষেরও 25% কম, এই 50 লক্ষ তারও 25% যদি কম হয় তখন তাকে আমরা কি বলি অ্যানিমিয়া। ঠিক আছে, এবার এখানে একটা বিষয় দেখি, লিউকোসাইটে কোনো কিছুর সংখ্যা বেড়ে যাওয়াকে, কোনো কিছুর সংখ্যা এই লিউকোসাইটের ক্ষেত্রে কোনো কিছুর সংখ্যা বেড়ে যাওয়াকে আমরা কি বলি সাইটোসিস বলি। নাসির উদ্দিন লেখা একটু বড় করুন। হ্যাঁ ভাইয়া দেখেন এবার ঠিকঠাক বুঝতে পারছেন কিনা একটু জানান। হ্যাঁ আপনার উত্তর ঠিক আছে, দুইটাই ঠিক আছে। এখন নাসিরউদ্দিন ভাইয়া এখন এইগুলোর আমরা বিস্তারিত জানবো, কারণ অনেকেই এটা সম্পর্কে বিস্তারিত জানে না, আর একটা এমসিকিউ দিয়ে কতগুলো এমসিকিউ এর বিস্তারিত মানে এর ব্যাখ্যাতে থাকে। আমরা আজকে এই সম্পর্কেই ধারণা নিব। তাহলে কি বলছিলাম যে কোনো কিছুর সংখ্যা বেড়ে যাওয়াকে কি বলে সাইটোসিস। আর সেম যদি কোনো কিছুর সংখ্যা কমে যায়, সংখ্যা কমে যাওয়াকে কি বলি পেনিয়া। ঠিক আছে, এই লিউকোসাইটের ক্ষেত্রে। ঠিক আছে, মুনতাকিমা আরাফি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনারা সবাই? এরপরে ডাব্লিউবিসি এর সংখ্যা যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন আমরা তাকে কি বলি, যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তাকে বলি লিউকেমিয়া বা ক্যান্সার। এটা তো আমরা সবাই মোটামুটি জানি। তাহলে এই সংখ্যার অনুপাতে আরবিসি অনেক থাকে আর ডাব্লিউবিসি অনেক কম থাকে, তাহলে আরবিসি আর ডাব্লিউবিসি এর যদি অনুপাত করি তাহলে আমরা পাবো 600:1। ঠিক আছে, এটা হচ্ছে এদের অনুপাত। এই ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা আবার দুই ধরনের। ঠিক আছে, সেটা আমরা একটু দেখি যে কিরকম। দানাদার আরেকটা হচ্ছে অদানাদার। আমি প্রশ্নটাই মুছে ফেলছি, যাক আমি আবার লিখবো। দানাদার আরেকটা হচ্ছে অদানাদার, অর্থাৎ যাদের মধ্যে দানা আছে, যাদের মধ্যে দানা আছে, এই দানা আছে মানে কোনো কিছু একটা আছে। তো সেভাবে আমরা সংক্ষেপে এদের মনে রাখতে পারি যে এদের নামের শেষে ফিল আছে, নামের শেষে ফিল আছে। তার মানে যে সকল শ্বেত রক্তকণিকার নামের শেষে ফিল আছে তাদেরকে আমরা কি বলতে পারি দানাদার। উদাহরণ হিসেবে দেখতে পারি নিউট্রোফিল, বেসোফিল, আরেকটা হচ্ছে ইউসিনোফিল। দেখেন প্রত্যেকটার শেষে ফিল আছে। ঠিক আছে, তাহলে দানাদার যে শ্বেত রক্তকণিকা সেগুলো আমরা কিভাবে চিনবো, যাদের নামের শেষে ফিল আছে, প্রত্যেকটা নামের শেষে ফিল আছে। ঠিক আছে, এদেরকে আমরা কি বলবো দানাদার। এখন এই যে যত প্রকার শ্বেত রক্তকণিকা আছে এদের মধ্যে সবচেয়ে বেশি থাকে কোনটা, এই নিউট্রোফিল। ঠিক আছে, সব থেকে বেশি থাকে। যত প্রকার শ্বেত রক্তকণিকা আছে তাদের মধ্যে সব থেকে বেশি থাকে কে নিউট্রোফিল। এটা
মোট শ্বেতরক্ত কণিকার 40 থেকে 50% নিউট্রোফিল। তাহলে মোট যে শ্বেতরক্ত কণিকা তার 40 থেকে 50%টা কি নিউট্রোফিল। আর এটার নিউক্লিয়াসটা যদি আমরা দেখি তাহলে 2 থেকে 7 খণ্ড, কিছু কিছু বইয়ে 2 থেকে 5 খণ্ডও আছে, তবে 2 থেকে 7 খণ্ডটাও সব থেকে বেশি। ঠিক আছে, মানে এরকম একটা নিউক্লিয়াসের গঠন যদি হয় তাহলে এরকম আকারে আছে, মানে 2 থেকে 7টা খণ্ড দিয়ে এদের নিউক্লিয়াসটা গঠিত। আর এদের কাজটা কি ফ্যাগোসাইটোসিস ঘটায়, ফ্যাগোসাইটোসিস ঘটায়। আর অদানাদারের মধ্যে কি কি আছে? মনোসাইট, মনোসাইট, আরেকটা হচ্ছে লিম্ফোসাইট। মনোসাইট আরেকটা লিম্ফোসাইট। মনোসাইট আরেকটা লিম্ফোসাইট। আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন, ঠিক আছে? যার যার পার্সোনাল টাইমলাইনে শেয়ার করে দেন যাতে অন্যরাও এই তথ্যগুলো পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, আপনারা একটু যার যার পার্সোনাল টাইমলাইনে শেয়ার করে দেন। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে নিচের কোনটি অদানাদার শ্বেতরক্ত কণিকা? ইউসিনোফিল, মনোসাইট, বেসোফিল, নিউট্রোফিল। তাহলে প্রত্যেকটাতে ফিল আছে, মানে দানা অর্থাৎ দানাদার। তাহলে মনোসাইটটাই শুধু অদানাদার ছিল। ঠিক আছে, অনেকেই উত্তর করেছেন। এরপরে এই যে এই পাশে যে অণুচক্রিকাটা লিখলাম এটা সম্পর্কে একটু বলি। অণুচক্রিকা, অণুচক্রিকার কাজ আমরা সবাই জানি যে রক্ত জমাট বাঁধাই। ঠিক আছে, আবার এই অণুচক্রিকা থেকে সেরাটোনিন নামক এক ধরনের পদার্থ নিঃসরণ হয়। ঠিক আছে, সেরাটোনিন। এই সেরাটোনিনটা কি করে? এই সেরাটোনিনটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো রক্তনালীর সংকোচন ঘটিয়ে দ্রুত রক্তপাত বন্ধ করে। মানে ধরেন কোথাও কেটে গেছে, এখন ওই যে কেটে গেল ওইখানে যে রক্তনালীগুলো আছে সেখানে অণুচক্রিকা কি করবে? সেরাটোনিন নামক পদার্থ নিঃসরণ করবে। আর এই সেরাটোনিনটা ওই রক্তনালীর সংকোচন ঘটায় রক্তপাতটা বন্ধ করে দিবে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছেন যে এটা কে করে? এবার নিউট্রোফিল সম্পর্কে তো বললাম যে শ্বেতরক্ত কণিকার 40 থেকে 50%ই হলো নিউট্রোফিল। এরপরে ইউসিনোফিল সম্পর্কে একটু দেখি। ইউসিনোফিল এমসিকিউ এ যদি যত জায়গায় অ্যালার্জি জনিত আর হচ্ছে কৃমির লাভাজনিত যদি কোনো এমসিকিউ আসে, আমাদের যদি যত জায়গায় অ্যালার্জি জনিত প্লাস কৃমির লার্ভাজনিত যত এমসিকিউ আসবে সব কয়টার উত্তর হবে কি? ইউসিনোফিল। ঠিক আছে, এরপরে হচ্ছে বেসোফিল। বেসোফিলটা কি করে? এটা হচ্ছে হেপারিন ও হিস্টামিন নিঃসরণ করে। তাহলে এই বেসোফিল থেকে হেপারিন ও হিস্টামিন নিঃসৃত হয়। এই হেপারিনটা কি করে? রক্তটা জমাট বাঁধতে দেয় না। কোথায়? রক্তনালীতে। ঠিক আছে, রক্ত জমাট বাঁধতে দেয় না। খুব ইম্পর্টেন্ট কিন্তু হেপারিন। তাহলে রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধতে দেয় না কে? হেপারিন। ঠিক আছে, রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধতে দেয় না কে? হেপারিন। আর হিস্টামিনটা কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাদের নোট করার দরকার তারা নোট করতে পারেন, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে মনোসাইট। মনোসাইট সম্পর্কে যদি বলি, মনোসাইটগুলো যখন বড় হয় কিংবা অ্যাক্টিভ হয় তখন তাকে আমরা ম্যাক্রোফেজ বলি।
তাহলে কাকে আমরা ম্যাক্রোফেজ বলি? মনোসাইটের বড় যে অংশটা, মানে যেটা বড় হয়, অ্যাক্টিভ হয়, সেটাকে আমরা কি বলি? ম্যাক্রোফেজ। ঠিক আছে, এই ম্যাক্রোফেজ কি করে, এর কাজটা কি? এটা ফ্যাগোসাইটোসিস ঘটায়। ঠিক আছে, এরপরে হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কয় ধরনের? 3 ধরনের। কি কি? বিটা লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর এনকে লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার কোষ। বিটা লিম্ফোসাইটটা কি করে? অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে, যে বি দিয়ে এই বি মনে রাখবেন, বিটা থেকে অ্যান্টিবডি। ঠিক আছে, আর টি লিম্ফোসাইটটা কি করে? সরাসরি কোনো সেলকে হত্যা করে দিচ্ছে। ঠিক আছে, সরাসরি কোনো সেলকে মেরে ফেলতে পারে, সরাসরি কোনো সেলকে মেরে ফেলতে পারে। ঠিক আছে, আর এনকে বা ন্যাচারাল কিলার কোষ, এটা কি করে? কোনো ভাইরাস জাতীয় কোষ বা কোনো ক্যান্সার কোষকে ধ্বংস করে। ঠিক আছে, কোনো ভাইরাস জাতীয় কোষ কিংবা কোনো ক্যান্সার কোষকে ধ্বংস করে। তাহলে 3 নাম্বার এমসিকিউ আমরা দেখি। হেপারিন কি ধরনের রাসায়নিক পদার্থ? হেপারিন কোন ধরনের রাসায়নিক পদার্থ? আপনারা যারা ক্লাসটা দেখছেন কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের রাসায়নিক পদার্থ। লিপোপ্রোটিন, মিউকোপ্রোটিন, ফসফোপ্রোটিন, আর লাস্ট হচ্ছে ফ্লাভোপ্রোটিন। কোনটা হবে? হেপারিনটা অবশ্যই মিউকোপ্রোটিন। ঠিক আছে, হেপারিনটা কোন ধরনের প্রোটিন? মিউকোপ্রোটিন। আর হেপারিন নিঃসরণ করে কে? আমি মাত্রই বলছি, হেপারিন নিঃসরণ করে বেজোফিল। এটার কাজটা কি? রক্ত জমাট বাঁধতে দেয় না। ঠিক আছে, দেখেন ঘুরে ফিরে কিন্তু সেই একই জায়গায় আসতেছে। আপনার একটা এমসিকিউ এর ব্যাখ্যা বললে আপনার বাকি এমসিকিউ এমনিতেই অনায়াসে হয়ে যাচ্ছে। তাহলে কি হেপারিন কি ধরনের রাসায়নিক পদার্থ? মিউকোপ্রোটিন। হেপারিন নিঃসরণ করে কে? বেজোফিল। আর এই হেপারিনের কাজটা কি? রক্ত জমাট বাঁধতে দেয় না। এরপরে দেখি আরেকটা 4 নাম্বার। আমি একটু আগে বলছি লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার অনুপাত কত? লোহিত রক্তকণিকা আর শ্বেত রক্তকণিকার অনুপাত 600:1। 5 নম্বরে দেখি রক্ত জমাট বাঁধতে কোন ধাতব আয়ন সাহায্য করে? বাঁধতে কোন ধাতব আয়ন সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে কোন ধাতব আয়ন সাহায্য করে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন। এটা কমেন্ট করে জানান যে রক্ত জমাট বাঁধতে কোন ধাতব আয়ন সাহায্য করে। এটা কমেন্ট করে জানান যে রক্ত জমাট বাঁধতে কোন ধাতব আয়ন সাহায্য করে। রক্ত জমাট বাঁধতে কোন ধাতব আয়ন সাহায্য করে? এটা হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, হৃদযন্ত্র এমডি সজীব ইসলাম লিখেছেন ক। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, হৃদযন্ত্রের ক্রিয়া ব্যাহত করে কে বলেন তো? মানে কোন ধাতব আয়নটা হৃদযন্ত্রের ক্রিয়া ব্যাহত করে? কোনটি? এটা হবে পটাশিয়াম আয়ন। ঠিক আছে,
এই একমাত্র পটাশিয়াম আয়নটাই কি হৃদযন্ত্রের ক্রিয়া ব্যাহত করে, বাকি সবকিছুতেই এই কোন ধাতবায়ন কাজ করে, ক্যালসিয়ামটাই বেশিরভাগ ক্ষেত্রে আসে। ঠিক আছে, শুধু এখানে পটাশিয়ামটা মনে রাখবেন যে হৃদযন্ত্রের ক্রিয়া ব্যাহত করে কোনটি, পটাশিয়াম আয়ন, বাকি অন্যান্য বেশিরভাগ কাজটাই কিন্তু করে ক্যালসিয়াম। ঠিক আছে, যেমন কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে, তারপরে পেশি সংকোচনেও কিন্তু ক্যালসিয়ামটা ভূমিকা রাখে, এটা পেশি সংকোচনেও ভূমিকা রাখে। ঠিক আছে, এখন আমরা কি জানি রক্ত জমাট বাঁধার ক্লটিং ফ্যাক্টর কয়টা? রক্ত জমাট বাঁধার ক্লটিং ফ্যাক্টর কয়টা? রক্ত জমাট বাঁধার ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 13টা। আমরা সবাই জানি যে রক্ত জমাট বাঁধার ক্লটিং ফ্যাক্টর কয়টা? 13টা। ঠিক আছে, প্রথম 4টা আমরা মনে রাখবো, একটা সূত্রের মাধ্যমে। ফুল পরে টুক করে, রক্ত জমাট বাঁধার ক্লটিং ফ্যাক্টর 13টা। রক্ত জমাট বাঁধার ক্লটিং ফ্যাক্টর 13টা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এগুলা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনারা এখান থেকে এমসিকিউ ইনশাল্লাহ পাবেন। রক্ত জমাট বাঁধার ক্লটিং ফ্যাক্টর 13টা, এর মধ্যে আমরা প্রথম 4টা মনে রাখবো যেখান থেকে এমসিকিউ আসে, সেটা একটা সূত্রের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে, ফুল পরে টুক করে। তাহলে এই ফ থেকে আসবে ফাইব্রিনোজেন, প থেকে আসবে প্রোথ্রম্বিন, টুক থেকে আসবে থ্রোম্বোপ্লাস্টিন, আর করে থেকে আসবে ক্যালসিয়াম। ঠিক আছে, এই 4টা ক্লটিং ফ্যাক্টর আমরা মনে রাখবো। আমরা মনে রাখবো যে রক্ত জমাট বাঁধার ক্লটিং ফ্যাক্টর টোটাল 13টা, এর মধ্যে প্রথম 4টা আমরা মনে রাখবো একটা টেকনিকের মাধ্যমে, ফুল পরে টুক করে। ফুল থেকে আসবে ফাইব্রিনোজেন, পরে থেকে আসবে প্রোথ্রম্বিন, টুক থেকে আসবে থ্রোম্বোপ্লাস্টিন, আর করে থেকে আসবে ক্যালসিয়াম। ঠিক আছে, এই পর্যন্ত কি ক্লিয়ার আপনাদের কাছে? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আরেকটা এমসিকিউ যাব। আজকের ক্লাসটা এতটা ইম্পর্টেন্ট, যারা ক্লাসটা করতেছেন তারা বুঝতে পারছেন আশা করি। ছয় নম্বর এমসিকিউ, এটা বলেন হেপারিন, আমি এটা অনেকবার বলছি, হেপারিন তৈরি ও নিঃসরণ করা কোন কোষের কাজ? অপশন কতে আছে হচ্ছে বেজোফিল, খতে মনোসাইট, ঘতে আছে নিউট্রোফিল, আর ঘতে আছে লিম্ফোসাইট। বলেন এটার অ্যান্সার কি হবে? হেপারিন তৈরি ও নিঃসরণ করা কোন কোষের কাজ? এটা আমি একটু আগে অনেক সময় ধরে বলেছি, আপনারা এটা বলেন যে এটা কি হবে। কি হবে এটা বলেন? এটা হবে হচ্ছে বেজোফিল। ঠিক আছে, এরপরে আরেকটা দেখাই, মানবদেহের কোনটি সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে? লোহিত রক্তকণিকা, মনোসাইট, লিম্ফোসাইট, ঘতে আসবে অনুচক্রিকা। বলেন মানবদেহের কোনটি সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে?